আমাকে দেখে কি মূর্খ মনে হয়? আহান হাসল, বলল, না, তা কেন মনে হতে যাবে? তাহলে অর্থ সহ বলার কারণ কি? এই কথা বলার কারণই বা কি? আবারও হাসলো আহান, হেসেই বলল, নুসাইবা আপু ঠিকই বলেছিল। বেশ ভোলাভালা ছেলে তুমি। আমার ভাষায় যাকে আমি বোকা বলে থাকি। অবশ্য তুমি যে বোকা তা তোমার প্রথম দর্শনেই প্রেমে পড়ার কাহিনী শুনেই বোঝা যায়। কারণ প্রথম দর্শনেই বোকারাই প্রেমে পড়ে। বুদ্ধিমানরা এত সহজে মরণ ফাঁদে পাত দেয় না। বিচলিত চিত্তে সন্দিহান চোখে আহানের দিকে তাকিয়ে আছে সাফওয়ান। সন্দিহান চোখে তাকিয়ে থাকার কারণ একটাই, আহানের উদ্ভট কথাবার্তা। আহানের দৃষ্টি স্থির ছিল সামনের দিকে। চোখ ঘুরিয়ে এবার সাফওয়ানের দিকে তাকায় সে। সাফওয়ানের চেহারায় যেমন বিদেশি ভাব বিদ্যমান, তেমনি বাঙালি ভাবও বিদ্যমান। এলোমেলো সিল্কি চুলগুলো কপালের উপর এসে পড়েছে। আকস্মিক আহানের মনে হলো সাফওয়ানের মুখে কিঞ্চিত বাচ্চা বাচ্চা ভাব আছে। ভোলা ভালা মায়াবী চেহারা। ভ্রু কুচকে ফেলে আহান। ছেলেদের এমন ভোলাবালা মায়াবী চেহারা থাকতে নেই, তাও যদি আবার হয় এমন পেশিবহুল দেহ। সাফওয়ানের শারীরিক গঠন দেখলে বোঝা যায় যে প্রতিনিয়ত জিম করে সে। আহানকে এভাবে ভ্রু কুচকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান বলল, এনি প্রবলেম? মাথা ঝাঁকিয়ে না বুঝালেও মুখে আহান বলল, প্রবলেম আছে তো। যা যা হচ্ছে সব কিছুর মধ্যেই সমস্যা আছে। কিন্তু এই সমস্যার কোনো সমাধান নেই। আর সমাধান থাকলেও করাও যাবে না। চোখ ছোট ছোট করে আহানের মুখের দিকে তাকিয়ে আছে সাফওয়ান। সে বোঝার চেষ্টা করছে আহানের অদ্ভুত কথার অর্থ। হঠাৎ করে কেন যেন সাফওয়ানের মনে হলো আহান সব জানে। আহান জানে তার আর অহনার কথা। নুসাইবা ও তুবাও এখানে রয়েছে। অহনার সাথে বসার ঘরে আছে তারা। তাদের দেখে মনে হয়নি যে তারা সাফওয়ানকে এখানে দেখে অবাক হয়েছে। তার মানে তারাও আগে থেকে সব জানতো। অহনা, তুবা, নুসাইবা ও তার সামনে বসে থাকে এই আহান, অহনার ভাই, তারা সবাই সবকিছু আগে থেকে জানতো। তারা জানতো যে যে ছেলের সাথে অহনার বিয়ে ঠিক হয়েছে সে আর কেউ নয়, সাফনের আপন চাচাতো বড় ভাই। তবুও কেউ এর আগে তাকে কিছুই জানায়নি। নিমিষে চোয়াল ধীর হলো সাফনের। সবাই মিলে কি ইচ্ছে করে তার থেকে সত্য গোপন করলো? কেন করলো তারা এমন? কি লাভ হয়েছে এতে তাদের? যাকে ভালোবেসেছে সেও তার আশেপাশের সবাই মিলে মিথ্যে সত্যটা গোপন করেছে তার থেকে। এতদিন যাবৎ মিথ্যে আশ্বাস দিয়ে গেছে তাকে, ধোঁকা দিয়েছে তাকে, প্রতারণা করেছে তার সাথে। নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়ায় বিনিময়ে ভীষণ বিভৎসভাবে প্রতারিত হলো তাকে। হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে ফেলে সাফওয়ান। চোখ মুখে তার দেখা দিল রাগের বহিঃপ্রকাশ। অবশ্য রাগের চেয়ে দুঃখের বহিঃপ্রকাশই বেশি দেখা দিল। সাফওয়ান বলল, তুমি সব জানো, সব জানো তুমি, তাই না? স্বাভাবিক স্বরে আহান বলল, প্রায় আমার বোনের সম্পর্কে এমন কিছু নেই যা আমি জানি না। তোমার বোন প্রতারণা করেছে আমার সাথে। চিৎকার করে বলা সাফওয়ানের কথাগুলো শুনে রুমের সদর দরজার দিকে তাকায় আহান। রুমের দরজা লাগানো এবং রুমের সাউন্ড প্রুফ হয়, বাইরে শব্দ যাওয়ার কোনো চান্স নেই। দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে আবারও সাফওয়ানের দিকে তাকালো আহান। শীতল চোখে তাকিয়ে থেকে শান্ত স্বরেই সে বলল, যে নিজের প্রতারণার শিকার প্রতারিত, সে অন্যের সাথে প্রতারণা করতে পারে না। বিস্মিত হলো সাফওয়ান, বলল, মানে? সাফওয়ানের দিক থেকে দৃষ্টি সরিয়ে ফেলে আহান। এ বিষয়ে সে আর কথা বাড়াতে চাইল না, তাই প্রসঙ্গ পাল্টাতে বলল, তোমার ভাই কি বাথরুমে গিয়ে ঘুমিয়ে গেল নাকি? এখনো বের হচ্ছে না কেন? কথা ঘুরোচ্ছ কেন? যা জিজ্ঞেস করছি তা বলো। আহান ও সাফওয়ানের কথোপকথনের মাঝে ওয়াশরুম থেকে বের হয়ে এলো আরিয়ান। এতক্ষণ ওয়াশরুম থেকে আরিয়ান সিদ্ধান্ত নিয়েছে যে আর এক মুহূর্ত এখানে থাকবে না সে, আর না সাফওয়ান। এক্ষুনি সাফওয়ানকে নিয়ে এখান থেকে চলে যাবে। সাফওয়ান ও আহানের দিকে এগিয়ে এলো আরিয়ান। সাফওয়ানের পাশে দাঁড়িয়ে আরিয়ান বলল, ভাইয়া, তোমার তো শরীর খারাপ লাগছে, চলো আমরা এখান থেকে চলে যাই। বড়রা থাকুক, আমরা বরং যাই। মাথা তুলে আরিয়ানের দিকে তাকায় সাফওয়ান। সে কিছু বলতে উদ্যত হতে সশব্দে তার প্যান্টের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে কল দিয়েছে তা না দেখে ফোনটা রিসিভ করে ফেলে সাফওয়ান। হ্যালো বলতে ওপাশ থেকে ভেসে আসে সৈয়দের চিন্তিত স্বর। স্যার, স্যার আপনি কোথায়? আপনি আবারও আমাকে রেখে চলে গিয়েছেন একা একা। ইহতিশান স্যার যদি একথা জানতে পারে আমাকে মেরে ফেলবে। এমনিতেই মন মেজাজ বিক্ষিপ্ত ছিল সাফওয়ানের। সৈয়দের কথা শুনে আরো বিক্ষিপ্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে সাফওয়ান বলল, কেন, আমি কোথাও এসেছি জানো না তুমি? আর কাদের সাথে এসেছি এটাও কি তুমি জানো না? নিম্ন স্বরে সৈয়দ বলল, সে যাই হোক স্যার, আমাকে তো সাথে নিয়ে যায়নি। এখানে কি আমি
আর কিছু বলতে পারলো না সাফওয়ান। তার আগে তার হাত থেকে ফোনটা কেড়ে নিল আরিয়ান। ফোনটা নিজের কানে ধরে সৈয়দকে আরিয়ান বলে, শোনো, আমি তোমাকে অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। আমি আর ভাইয়া বের হচ্ছি। জ্যামহীন রাস্তায় ফুল স্পিডে ছুটে যাচ্ছে সাফওয়ানদের গাড়ি। বিমর্ষ স্তব্ধ মুখে সাফওয়ান ও আরিয়ান বসে আছে পেছনের সিটে। ড্রাইভিং সিটে বসে আছে সৈয়দ। লুকিং গ্লাস দিয়ে কিছুক্ষণ পর পর আর চোখে দুই ভাইয়ের দিকে তাকাচ্ছে সে। তার মতে দুই ভাইয়ের মুখ এই মুহূর্তে হাস্যোজ্জ্বল থাকার কথা। আর হাস্যোজ্জ্বল থাকবে নাই বা কেন? হবু ভাবিকে দেখে এসেছে, হাস্যোজ্জ্বল তো থাকারই কথা। অথচ দেখো, দুই ভাই মুখে আধার নামিয়ে বসে আছে। কিছুক্ষণের ব্যবধানে মির্জাস ম্যানশনে এসে পৌঁছালো তারা। বাড়ির মধ্যে প্রবেশ করতেই সর্বপ্রথম সাফওয়ানের চোখে যে জিনিসটা পড়লো সেটা হচ্ছে বিয়ের আনন্দ উল্লাস। মির্জা পরিবারের বড় ছেলের বিয়ের আনন্দ উল্লাসে ধীরে ধীরে মেতে উঠেছে পুরো বাড়ি। ধীরে ধীরে বিয়ের সাজে সজ্জিত হচ্ছে পুরো মির্জাস ম্যানশন। আর একদিন পর দুদিনের দিনই তো গায়ে হলুদ, আর এরপর বিয়ে। ইতিশানের খালাতো মামাতো কাজিনরা চলে এসে, হয়তো খালা মামারাও চলে এসেছে, বা হয়তো রাতে আসবেন ওনারা। কি সুন্দর হল রুমে বসে আড্ডা দিচ্ছে ইতিশানের খালাতো মামাতো কাজিনরা। কত আনন্দিত সকলে। অথচ সাফওয়ানের হৃদয়ে বিমর্ষ বিধ্বস্ত। তার হৃদয়ে নেই কোনো আনন্দের ছায়া, নেই কোনো সুখের আভাস। ভয়াবহ সত্যটা সহ্য করতে না পেরে মস্তিষ্ক ফেটে যাওয়ার উপক্রম তার। হৃদয় জুড়ে বিরাজ করছে অসহনীয় যন্ত্রণা। আলিয়া বেগমের এক ভাই এক বোন। ভাই বোনদের মধ্যে তিনিই সবার বড়। আলিয়া বেগমের পর আলিয়া বেগমের ভাই, এবং তারপরই সবচেয়ে ছোট বোন তার। ইতিশানের একমাত্র খালার একমাত্র সন্তান হচ্ছে ওয়াসেনাত কাজিন, সমাজের সবচেয়ে ছোট, সবচেয়ে নম্রভদ্র, অত্যন্ত সুন্দরী সদস্য। আকস্মিক নজরে পড়ল সদর দরজায় দাঁড়িয়ে থাকা সাফওয়ানের দিকে। তড়িৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে সাফওয়ানের দিকে এগিয়ে গেল সে। সাফওয়ানের সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মুখে সে বলে, হুম। বলে কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল সাফওয়ান। আরিয়ান ব্যতীত সকলেই অবাক চোখে তাকিয়ে রয় সাফওয়ানের যাওয়ার পথে। সাফওয়ানের এমন আচরণে বিস্মিত হলো তারা। আহত হলো ওয়াসেনাতের ছোট মন। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘশ্বাস ফেলে সকলের উদ্দেশ্যে আরিয়ান বলল, আরে ভাইয়ার তো জ্বর হয়েছে, খারাপ লাগছে অনেক, তাই হয়তো রুমে চলে গিয়েছে। তোমরা সবাই এভাবে তাকিয়ে আছো কেন? কাজিনদের মধ্যে সবচেয়ে বড় ইতিশান, তারপর সাফওয়ান। সাফওয়ান ব্যতীত ইতিশানের সাথে ফাজলামো করার সাহস কারোরই নেই। ইতিশানের সামনে পড়লে সবগুলো একদম ভদ্র বাচ্চা হয়ে যায়। ভয়ে ইতিশানের সাথে ফাজলামো দুষ্টামি তো দূর, ঠিকমতো কথাই বলতে পারে না তারা। আর ইতিশানের সাথে দুষ্টুমি ফাজলামো না করতে পারার বেদনায় ইতিশানের ভাগের দুষ্টুমি ফাজলামো তারা সাফওয়ানের সাথেই করে। এ যেমন বিয়ে ইতিশানের, অথচ তারা দল বেঁধে হাজির হয়েছে সাফওয়ানের রুমে তাকে জ্বালাতে। আরিয়ান শতবার মানা করার পরেও তারা শোনেনি আরিয়ানের কথা। বাধ্য হয়ে আরিয়ানও চলে এসেছে তাদের সাথে। সাফওয়ানের রুমে বেডের উপর বসে আছে সাফওয়ান। সাফওয়ানের পরনে খয়েরি রঙের টি শার্ট, কালো রঙের ট্রাউজার, বিবর্ণ ফ্যাকাশে মুখশ্রী, এলোমেলো চুল নিয়ে সকলের মধ্যমণি হয়ে বসে আছে সে। ইতিশানের মামাতো ভাই রাফি সাফওয়ানের কাঁধে হাত রেখে বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার শরীর অনেক খারাপ ভাইয়া। ইস, আমার গুড লুকিং ভাইটার এ কি বেহাল দশা হলো। একটু থেমে আবারও বলে, থাক, প্যারা নাই ছিল, আমরা চলে এসেছি। এখন দেখবে কিভাবে ঝটপট তোমার মন ভালো করে দিচ্ছি। যদি মন খারাপ থাকে তাহলে ভালো শরীরও খারাপ লাগে। আর তোমার তো এমনিতেই শরীর খারাপ, এখন তোমার বেশি বেশি মন ভালো করে হাসি খুশি থাকা উচিত। তাহলে দেখবে শরীরও ভালো লাগছে। মন ভালো থাকলে শরীর এমনিতেই ভালো লাগে। তার ছেলে হেসে সাফওয়ান বলে, ঠিক বলেছিস, মন খারাপ থাকলে ভালো শরীরও খারাপ লাগে। নড়ে চড়ে বসে রাফি বলে, চলো একটা গেম খেলি। গেমের রুলস আমি সবাইকে বুঝিয়ে দিচ্ছি। আমরা নিজের ইচ্ছে মতো একজন আরেকজনকে যে কোনো একটা প্রশ্ন করব, এবং যাকে আমরা প্রশ্ন করেছি তার ব্যাখ্যা সহ সে প্রশ্নের উত্তর দিতে হবে। তো খেলা শুরু করা যাক। খেলা শুরু হলো। পালাক্রমে একজন আরেকজনকে প্রশ্ন করতে লাগলো এবং অপরজন ব্যাখ্যা সহ সেই প্রশ্নের উত্তর দিতে লাগলো। এবার পালা এলো ওয়াসেনাতের প্রশ্ন করার। সে প্রশ্ন করবে সাফওয়ানকে। গুটিসুটি মেরে সাফওয়ানের পাশেই বসেছিল সে। তাকে সাফওয়ানকে প্রশ্ন করতে বলায় থতমত খেয়ে গেল। কি প্রশ্ন করবে খুঁজেই পেল না সে। তার পাশে বসে থাকা রাফির ছোট বোন রাইসা তাকে হালকা ধাক্কা দিয়ে তার কানে কানে বলল, একটা কাজ কর, তুই ভাইয়াকে জিজ্ঞেস কর ভালোবাসার সংজ্ঞা কি। থমকে রাইসার দিকে তাকায় ওয়াসেনা। গলা স্বর নিচে নামিয়ে সেও রাইসার কানের কাছে মুখ নিয়ে বলে। ঠিক আগের মতো করে রাইসা বলল,
ভাইয়া কি কখনো আমাদের কাউকে বকা দিয়েছে? দেয়নি তো, আজও দেবে না। চুপচাপ ভাইয়াকে জিজ্ঞেস কর। অসহায় চোখে একবার রাইসার দিকে তাকালো ওয়াসেনাত। চোখের ইশারায় সাফওয়ানকে প্রশ্নটা করতে বলে রাইসা। হৃদয়ে একরাশ সাহস জুগিয়ে সাফওয়ানের দিকে ঘুরে বসলো ওয়াসেনাত। লাজ লজ্জা ভুলে গিয়ে সাফওয়ানকে প্রশ্ন করলো সে। একদমে প্রশ্নটা করে চোখ বড় বড় করে সাফওয়ানের দিকে তাকিয়ে রইল ওয়াসেনাত। ভীষণ লজ্জা পেয়েছে সে। ওয়ারাসানাতের মুখে এমন প্রশ্ন শুনে বিছানা থেকে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় আরিয়ানের। ওয়াসেনাতের থেকে এটা অবিশ্বাস্য ছিল। এই মেয়ে এই প্রশ্ন করতেই পারে না, নিশ্চয়ই কেউ শিখিয়ে দিয়েছে তাকে। রাফি ও রাইসার দিকে তাকালো আরিয়ান, দেখলো মুখ টিপে হাসছে তারা। যা বোঝার বুঝে গেল আরিয়ান। তপ্ত শ্বাস ফেলে সাফওয়ানের দিকে তাকালো সে। বেডের সাথে হেলান দিয়ে বসে আছে সাফওয়ান, এক দৃষ্টিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে সে। তাকে দেখে মনে হচ্ছে দিন দুনিয়ার কোনো খেয়ালই নেই তার, অন্য এক রাজ্যে বিরাজ করছে সে। মানবজাতি যখন নতুন কোনো আঘাত পায় তখন তাদের হৃদয়ে কেবল নতুন আঘাতের বেদনায় আচ্ছাদিত হয় না, বরং এর আগে প্রাপ্ত পুরনো সকল আঘাতের বেদনাও আচ্ছাদিত হয়ে ওঠে তাদের হৃদয়ে। মনে পড়তে থাকে পুরাতন নতুন সকল দুঃখের স্মৃতি, আপন মানুষদের বলা কটু কথা, আপন মানুষদের দেওয়া আঘাত, ঠিক যেমনটা এখন সাফওয়ানের সাথে হচ্ছে। সাফওয়ানের মনে পড়ে যাচ্ছে তার মায়ের মৃত্যুর সময়ের কথা। তার মনে পড়ে যাচ্ছে কিভাবে তার ও তার বাবার মাঝে ধীরে ধীরে দূরত্বের এক বিশাল দেয়াল তৈরি হয়েছে। তার মনে পড়ছে দাদু ও চাচির বলা কটু কথা, তাদের করা সকল অত্যাচারের কথা। তার মনে পড়ছে অহনার প্রেমে পড়ার সেই প্রলয়ঙ্কারী মুহূর্তের কথা। তার মনে পড়ছে সেই বীভৎস ধ্বংসাত্মক মুহূর্তের কথা, যখন সে জানতে পেরেছে অহনার বিয়ে হচ্ছে তারই বড় ভাইয়ের সাথে। ছটফটিয়ে উঠল সাফনের হৃৎপিণ্ড। নিজের জীবনের বীভৎস কাহিনীগুলো কাউকে শোনানোর জন্য কণ্ঠনালী অস্থির হয়ে উঠল। আঘাত সহ্য করতে করতে এক পর্যায়ে মানুষ আঘাত সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে। তারা অস্থির হয়ে ওঠে নিজের জীবনের বীভৎস কাহিনীগুলো কাউকে শোনানোর জন্য। তাদের মনে হতে থাকে এই কাহিনীগুলো যদি তারা কাউকে না শোনায়, কারো সাথে শেয়ার না করে, তাহলে শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটবে তাদের। এই মুহূর্তে সাফওয়ানেরও তাই মনে হতে লাগলো। শ্বাসরোধ হয়ে এলো তার, বোধশক্তি হারিয়ে বসলো সে। কোনো পরিস্থিতিতে কোথায় তাদের কাদের সামনে বসে আছে সব ভুলে বসে সে। অস্থির চিত্তে আনমনে এসে বলতে শুরু করলো। বলতে গেলে আমি আমার জীবনটাই বেশিরভাগই সময় কানাডাতেই কাটিয়েছি, অনেক বছর বাংলাদেশেও কাটিয়েছি, তাই স্পষ্ট বাংলা ভাষায় কথা বলতে পারি। কিন্তু এখানকার সংস্কৃতির নিয়ম কানুনের সাথে আমি পরিচিত না বললেই চলে। জন্মের পর থেকেই বাংলাদেশে বলতে আমি জানি শাড়ি পরিহিতা নারী। অবাক হচ্ছ? অবশ্য হওয়ারই কথা। আসলে এই পিছনের কারণ হচ্ছে আমার বাবা মা। আমার মা ছিলেন একজন কানাডিয়ান খ্রিস্টান, আর আমার বাবা ছিলেন একজন পিওর বাঙালি মুসলিম। বাবাকে ভালোবেসে নিজের ধর্ম বেশভূষা ত্যাগ করেছিলেন আমার মা, গ্রহণ করেছিলেন বাঙালি পোশাক। বিদেশি মেয়ের প্রেমে পড়লেও শাড়ি পরা রমণীদের পছন্দ করতেন বাবা। আর এই কথাটি জানার পর থেকে কোনো দিনও শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরেননি আমার মা। ছোটোবেলা থেকেই আমার ব্রেন অনেক ভালো, সহজে কিছুই ভুলি না আমি। আবার আমার মনে আছে যখন আমার 4 বছর তখন আমি প্রথম বাংলাদেশে এসেছিলাম, আর নিজের মাকে হারিয়েছিলাম আমি। একটু থেমে আবার সাফওয়ান বলা শুরু করলো। জন্মের পর থেকে 4 বছর পর্যন্ত দেখে আসছিলাম বাবার জন্য মায়ের ত্যাগ, আর মায়ের মৃত্যুর পর 20 বছর পর্যন্ত দেখেছি মায়ের জন্য বাবার ত্যাগ। মায়ের মারা যাওয়ার 3 দিন পরেই বাবার দ্বিতীয় বিয়ের কথা বলেছিলেন দাদি। স্পষ্ট মনে আছে আমার মাকে ছাড়া খাবো না বলে যখন কান্না করছিলাম তখন আমার দিকে মমতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বড় মা, অর্থাৎ আমার বড় চাচি। দাদি বলেছিলেন দাদি খাওয়াবে আমাকে। বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল বড় মায়ের। দাদি কিন্তু আমাকে খাওয়ায়নি, ভাতের থালা নিয়ে চলে গিয়েছিল আমার মুখের সামনে থেকে। বলেছিলাম আমার খিদে লাগছে নাকি, আমি একাই খাবো, আমি নাকি ঢং করছি। কয়েকদিন পর যখন বাবা বিয়ে করবেন, সৎমা আসবেন, তখন নাকি আমার এসব ঢং ছুটে যাবে। আমার ছোট মস্তিষ্কের অনেক প্রভাব পড়ছিল জানো। আমার বাবাও কিন্তু বিয়ে করেননি, আমার মায়ের অধিকার অন্য কাউকে দেবেন না বলে নিজের বাকি জীবন একা কাটিয়েছেন তিনি, এবং এখনও কাটাচ্ছেন। আমার বাবা মা থেকে বেশি আমি শিখেছি ভালোবাসা মানেই ত্যাগ। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো ত্যাগ স্বীকার করা। ভালোবাসার ত্যাগ স্বীকার করতে সর্বদা আমি চেয়েছি। আমার ভালোবাসার মানুষকে ভালোবেসে তার সুখের জন্য ত্যাগ করতে চেয়েছি, কিন্তু কখনো তাকে তো ত্যাগ করতে চাইনি। আমি আমার ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করতে চেয়েছি, ভালোবাসাকে তো আর ত্যাগ করতে চাইনি। আমি তো কখনো আমার ভালোবাসাকে হারাতে চাইনি। তবে কেন আমার ভালোবাসাকে হারাতে হচ্ছে? কেন আমার সাথে এমন হচ্ছে? কি দোষ ছিল আমার? বিস্ময়ে হতবাক সকলে। বিস্মিত দৃষ্টিতে তারা তাকিয়ে আছে সাফওয়ানের দিকে।
অবিশ্বাস্য কথাগুলো শুনে বিস্ময়ে জল ঝুলে গেছে আরিয়ানের। সাফওয়ানের কাঁধে হাত রেখে সে বলল, দাদু, তোমার সাথে এমন করতেছেন? আকস্মিক হুঁশ ফিরল সাফওয়ানের। হুঁশ হারিয়ে কি থেকে কি বলে ফেলেছে সে কথা খেয়ালে আসতেই চমকে সকলের দিকে তাকায় সে। বিস্মিত দৃষ্টিতে সকলকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুক্ষণ মাথা নিচু করে রাখে সাফওয়ান। অতঃপর মাথা তুলে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে সকলের সন্দেহ দূর করতে মিথ্যে বলে, আরে তোরা এত সিরিয়াস হচ্ছিস কেন? অ্যাকচুয়ালি তোরা আমার রুমে আসার আগেই ফেসবুকে স্ক্রল করছিলাম আমি, আর তখনই ফেসবুকে একটি ছেলের করা স্যাড পোস্ট দেখছিলাম। সে লিখেছে সে অনেক অল্প বয়সে মা হারা হয়েছে, আর তার মা মারা যাওয়ার পরই তার জীবনে দুঃখের সূত্রপাত ঘটে। প্রতিনিয়ত তার সহ্য করতে হয় তার দাদির কটু কথা, অত্যাচার। মূলত তার দাদি কোনো এক কারণে পছন্দ করেন না তাকে। সে ছেলেটির মা মারা যাওয়ার পর 3 দিন পরই নাকি তার দাদি তার বাবার দ্বিতীয় বিয়ের কথা তুলছিলেন। কিন্তু ছেলেটির বাবা প্রচণ্ড ভালোবাসতেন, আর তিনি ছেলেটির বাবা দ্বিতীয় বিয়ে করতে রাজি হননি কখনো। ছেলেটির পোস্ট পড়ে নিজের জীবনের সাথে তার জীবনের বেশ কিছু মিল পেলাম। এই যেমন সেও অল্প বয়সে মাহারা হয়েছে, আমিও অল্প বয়সে মাহারা হয়েছি। তার বাবাও তার মায়ের প্রতি অসম্ভব ভালোবাসা থেকে কখনো দ্বিতীয় বিয়ে করেননি। আমার বাবাও আমার মায়ের প্রতি অসম্ভব ভালোবাসা থেকে কখনো দ্বিতীয় বিয়ে করেননি। মিল ছিল না কেবল দাদির বলা কটু কথা অত্যাচার করার ক্ষেত্রে। ওই ছেলের দাদি তাকে কটু কথা শোনাতেন, তার উপর অত্যাচার করতেন, কিন্তু আমার দাদি তো আমার সাথে এমন কিছুই করেননি। তবে ওই ছেলেটির পোস্টটা আমার বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল আমার। ওয়াসেনাথ যখন আমাকে প্রশ্ন করলো তখন ওই ছেলেটির কথাই ভাবছিলাম আমি। আর ঠিক তখনই হঠাৎ করেই ওয়েসানাথের দুষ্টু প্রশ্ন শুনে দুষ্টুমি করতে ইচ্ছে করলো আমার, এবং আমিও করলামও তাই। কিন্তু তোরা কেন এত সিরিয়াস হয়ে গেলি? আরে আমি তো যা বলেছি ফান করে বলেছি। সাফওয়ানের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল রাফি ও রাইসা। রাফি বলল, ও, তো তুমি ফান করছিলে? ভাই রে ভাই, তুমি তো অস্থির অভিনয় করতে পারো। একটুর জন্য তো আমরা সবাই ভেবেই নিয়েছিলাম যে তুমি সত্যি বলছো দাদু অত্যাচার করতো তোমার উপর। বলে হাসতে লাগলো রাফি। রাইসাও হেসে ওঠে। রাফি ও রাইসার হাসি দেখে মৃদু হাসলো সাফওয়ান। হাসলো না কেবল আরিয়ান ও ওয়াসেনাত। তারা দুজন বিশ্বাস করে উঠতে পারছে না সাফওয়ানের কথায়। ওয়াসেনাতের মনে বারংবার একটা প্রশ্নই উকি দিচ্ছে, ভালোবাসা ত্যাগ করার কথা, হারানোর কথা কেন বলল সাফওয়ান ভাইয়া? আজ অহনা ও ইহতিশানের গায়ে হলুদ। মির্জাদ ম্যানশন ও চৌধুরী ভিলা দুবাড়িতেই চলছে জমকালো আয়োজন। হলুদের ফাংশন যার যার বাড়িতে, যার যার মতো করে তাদের বাড়িতেই করা হবে। এক দৃষ্টিতে নিজের হাতের মেহেদির দিকে তাকিয়ে আছে অহনা। মেহেদি দিতে ভীষণ ভালোবাসে সে। সবসময় দুহাত ভরে ভরে গর্জিয়াস করে ব্রাইডাল মেহেদি দিয়ে এসেছে সে। আজও তার দুহাত ভরে গর্জিয়াস করেই দেওয়া ব্রাইডাল মেহেদি। কি সুন্দর রং এসেছে তার মেহেদির। অবশ্য সবসময় বেশ সুন্দর রং হয়, তবে এবারের মেহেদি সব সময়ের মতো কোনো সাধারণ মেহেদি নয়। এ মেহেদি তার বিয়ের মেহেদি। ডান হাতের তালুতে ইংরেজি অক্ষরে লেখা তার হবু বরের নাম। বিড়বিড়িয়ে একবার নামটা উচ্চারণ করলো সে। ইহতিশান। আকস্মিক ডান হাতের তালুতে যেখানে ইতিশানের নাম লেখা সেখানে নিজের বাম হাতের নখ গেঁথে দিল অহনা। খামচে ধরলো সে জায়গাটা। খামচে নিজের ডান হাতে লেখা ইতিশানের নামটাকে তুলে ফেলতে চাইলো সে। চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে তার। নিজের শরীরে সর্বশক্তি দিয়ে সে খামচে ধরেছে ডান হাতের তালুতে ইতিশানের নাম লেখা জায়গাটা। ধারালো নখের আঘাতে হাতের তালুর চামড়া কেটে রক্তক্ষরণ হলো। রক্তপাত হতে দেখে সে জায়গাটা আরো জোরে চেপে ধরে অহনা। আকস্মিক মাথা ঘুরতে লাগলো তার। থরথর করে কাঁপতে শুরু করলো সারা শরীর। চোখে সবকিছু অন্ধকার দেখতে লাগলো সে। শরীরের সব ভার ছেড়ে বিছানায় শুয়ে পড়া অহনা। ধীরে ধীরে আখিদয় বন্ধ হয়ে গেল তার। অহনাকে সাজাতে পার্লার থেকে দুজন মেকআপ আর্টিস্ট এসেছে। তাদেরই নিয়ে অহনার রুমে এগিয়ে এসেছে তুবা, নুসাইবা ও নুসাইবার ছোট্ট বোন নিশাখা। একসাথেই সকলে অহনার রুমেই তৈরি হবে তারা। অহনার রুমের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করে নুসাইবা। 2-3 বার নক করার পরও যখন ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না, তখন চিন্তায় পড়ে গেল নুসাইবা। অনবরত অহনাকে ডাকতে লাগলো সে। ওহু ওহু, দরজা খোল, দরজা খোল ওহু। অহনার রুমের পাশের রুমটায় আহানের। চিন্তিত ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে এলো আহান। প্রশ্ন করলো, কি হয়েছে? তুবা বলল,
ওহো, দরজা খুলছে না ভাইয়া। কি? কিন্তু কেন? জানি না আহান, কতক্ষণ ধরে ডাকছি, কোনো সাড়া দিচ্ছে না। নুসাইবার কথায় চিন্তার মাত্রা বাড়লো আহানের। নুসাইবাদের শান্ত থাকতে বলল সে। জিজ্ঞেস করলো, মা বাবা কোথায়? নুসাইবা বলল। দুজনই কাজে ব্যস্ত। কেন? কোনো জবাব দিল না আহান। চোখ তুলে একবার নিশাখার দিকে তাকায় সে, পরক্ষণে আবার দৃষ্টি ফিরিয়ে নেয়। মেয়েটাকে দেখলেই রাগ লাগে তার। নিশাখার দিকে না তাকিয়ে তার উদ্দেশ্যে আহান বলে, মেকআপ আর্টিস্টদের নিয়ে যা এখান থেকে, খাবার খেতে দে তাদের। নিশাখা ঠিকই বুঝতে পারলো যে তাকেই বলেছে আহান, তবুও না বুঝার ভান ধরে বলে। কাকে বলছো? চোয়াল শক্ত হয়ে এলো আহানের, দাঁতে দাঁত পিষে বলে, 1 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে যা। সুমিকে বল তাদের খাবার দিতে। খাবার খাইয়ে গেস্ট রুমে তাদের রেস্ট নেওয়ার ব্যবস্থা করে দিতে বল সুমিকে। কথাগুলো বলে মেকআপ আর্টিস্ট দুজনের দিকে তাকায় আহান, বলে, কিছুক্ষণ পর ডাকবো আপনাদের আমি, তখন এসে ব্রাইডালকে সাজিয়েন। এখন বরং যান, একটু রেস্ট নিন। মাথা তুলিয়ে সম্মতি জানালো মেকআপ আর্টিস্ট দুজন। রাগে গজগজ করতে করতেই তাদের নিজের সাথে করে নিয়ে যায় নিশাখা। নুসাইবা ও তুবাকে দরজার সামনে থেকে দূরে সরে যেতে বলল আহান। নিচে সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান বাজছে। দরজা ভাঙার শব্দ কারো শোনার কোনো চান্স নেই। সজোর দরজায় 2-4টা লাথি মারে আহান। মুহূর্তেই দরজা ভেঙে রুমের ভেতর প্রবেশ করলো সে। বিছানায় চোখ যেতেই বুকটা মুচড়ে উঠল তার। দ্রুত পায়ে এগিয়ে গেল সে অহনার দিকে। হাত ধরে টেনে তুলে নিজের বুকের সাথে শক্ত করে চেপে অনবরত অহনাকে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া দিল না অহনা। নির্জীব বস্তুর মতো ভাইয়ের বুকের সাথে মিশে রইল সে। অহনা ডান হাতের তালুর অবস্থা দেখে হাত পা কাঁপতে শুরু করলো আহানের। বিস্মিত হয়ে তাকিয়ে থাকা নুসাইবার দিকে তাকিয়ে সে বলল, আবার সেই ছোটবেলার মতো আবারও প্যানিক অ্যাটাক হয়েছে ওহুর? চরম হতাশা ঘিরে ধরেছে আলিয়া বেগমকে। তার হতাশার কারণ তার 3 ছেলে, ইহতিশান, সাফওয়ান ও আরিয়ান। ইহতিশানের এই বিয়েতে মত নেই, মন থেকে খুশি নয় সে এই বিয়ের জন্য, তাই তার থেকে কোনো আনন্দ উল্লাস আশা করাও যায় না। সাফওয়ানের জ্বরের প্রভাবে 2 দিনেই চোখ মুখ শরীর শুকিয়ে গেছে ছেলেটার। কিন্তু আরিয়ান, তার কি হয়েছে? সে কেন মুখ গোমরা করে আছে? একজন নয়, দুজন নয়, বাড়ির তিনজন ছেলে যদি এভাবে হাত পা ছড়িয়ে বসে থাকে তাহলে কিভাবে হবে? 3 জনের একজনও এখনো তৈরি হয়নি। কাকে রেখে কাকে সামলাবে একা আলিয়া বেগম? তপ্ত শ্বাস ফেলে প্রথমে ইতিশানের রুমের দিকে এগিয়ে গেলেন আলিয়া বেগম। ইতিশানের রুমের সামনে দাঁড়িয়ে রুমের দরজায় 2বার টোকা দেয়। ইতিশানকে ডাকেন আলিয়া বেগম। জিশান, ভেতর থেকে ইতিশান বলে, আসো মা। ইতিশানের রুমের ভেতর প্রবেশ করেন আলিয়া বেগম। রুমের একপাশে রাখা সোফায় পায়ের উপর পা তুলে হেলান দিয়ে বসে আছে ইতিশান। তার পরনে মতো রাতে পরে ঘুমানোর কাপড়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললেন আলিয়া বেগম। ইতিশানের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, তুমি না দ্য গ্রেট ইহতিশান মির্জা, যার সব কিছুতে আভিজাত্যের ছাপ থাকে? সোজা হয়ে বসে ইতিশান বলল, কেন, তোমার কোনো সন্দেহ আছে মা? এতদিন ছিল না, তো এখন সন্দেহ হচ্ছে। কিছুক্ষণ পর তোমার হলুদের ফাংশন শুরু হবে জিশান, আর তুমি রাতে পরে ঘুমানোর কাপড় পরে আছো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম তুমি যে কাজটি করো সেটি হচ্ছে গোসল করা, আর সে তুমি কি না আজ এখন অবধি গোসল করনি? চাও তো চাও কি তুমি জিশান? আমি এ বিয়ে করতে চাই না। মুখ গম্ভীর হয়ে এলো আলিয়া বেগমের। গম্ভীর স্বরে তিনি বলেন, জিশান, তুমি ভুলে যেও না, তুমি আমাকে ওয়াদা করেছিলে যে তুমি এই বিয়ে করবে। আমি তোমাকে ওয়াদা করিনি মা, তুমি তোমার কসম দিয়ে আমাকে বাধ্য করেছো বিয়েতে মত দিতে। সে যাই হোক, বিয়েতে রাজি হয়েছ তো? তবে কেন এত উদাসীনতা দেখাচ্ছ? বসা থেকে উঠে দাঁড়িয়ে ইতিশান বলল, উদাসীনতা কোথায় দেখলে? এখন কি বিয়ের খুশিতে নাচতে হবে নাকি? আমি তোমাকে নাচতে বলিনি হিতিশান। ভাবলেশীনভাবে ইতিশান বলল। তো ইতিশানের ভাবলেশীনতায় বিরক্ত হলেন আলিয়া বেগম। ভারিক্কি গলায় তিনি বলেন, চটজলদি তৈরি হও তিশান, কিছুক্ষণ পর ফাংশন শুরু হবে। এখন আবার আমার সাফওয়ান ও আরিয়ানের কাছে গিয়ে দেখতে হবে ওই 2 জন কী করছে। মানলাম সাফওয়ানের জ্বর এসেছে, কিন্তু তবুও তো ভাইয়ের বিয়ে উপলক্ষে খুশি থাকা উচিত।
তা নাও কেমন মুখ গোমরা করে আছে। আরিয়ানেরও ঠিক একই অবস্থা। বুঝলাম না কিছু। তুমি না হয় বিয়েতে রাজি ছিলে না? ওরা দুজন তো অনেক খুশি ছিল, এক্সাইটেড ছিল, কিন্তু এখন কেন এমন উদাসীন হয়ে আছে? কি জানি কি হলো ওদের দুজনের। আকস্মিক মায়ের মুখে সাফওয়ানের কথা শুনে টনক নড়ল ইতিশানের। সাফওয়ানের সাথে তার শেষ দেখা হয়েছিল সাফওয়ানের তার তথাকথিত হবু শ্বশুর বাড়িতে যাওয়ার আগে। এরপর আর দেখা হয়নি সাফওয়ানের সাথে তার। সেদিকে সেদিন সাফওয়ানের কারণেই তো সাফওয়ানের সাথে ভালোভাবে কথা বলতে পারেনি ইতিশান। জানতে পারেনি ওই মেয়েটার সাথে সাফওয়ানের বিচ্ছেদের কারণ। এ বিষয়ে সাফওয়ানের সাথে ভালোভাবে ধীরে সুস্থে কথা বলবে বলে সিদ্ধান্ত নিয়েছিল সে, কিন্তু কথা বলা হয়ে ওঠেনি। অহনাদের বাড়ি থেকে ফিরে আসার পর সাফওয়ানের দেখাই পায়নি সে। একবার সাফওয়ানের খোঁজে সাফওয়ানের রুমে গেছিল সে, কিন্তু সাফওয়ানের রুমে গিয়ে তার সাথে কথা বলা হয়ে ওঠেনি। লাইট নিভিয়ে জানলা বারান্দার পর্দা দিয়ে রুম অন্ধকারাচ্ছন্ন করে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল সাফওয়ান। ইতিশান আর ডাকেনি তাকে। ভেবেছিল ঘুম ভাঙার পরে না হয় কথা বলে নেবে, কিন্তু এখন পর্যন্ত কথা তো দূর দেখাই হয়নি। আলেয়া বেগমের মুখের দিকে তাকায় ইতিশান। মুখটা মলিন হয়ে আছে তার। আলেয়া বেগমের দিকে এগিয়ে গিয়ে তার গালে হাত রেখে ইতিশান বলল, চিন্তা করো না, তৈরি হচ্ছে আমি, এবং ওই 2টা বান্দরকেও তৈরি করছি। অহনার ডান হাত ভালো করে ক্লিন করে ব্যান্ডেজ করে দিল নুসাইবা। এরপর ইঞ্জেকশন পুশ করলো অহনার বাম হাতের বাহুতে। অবচেতন অবস্থায় বাম হাতের বাহুতে কিঞ্চিত ব্যথার আভাস পেয়ে চোখ মুখ কুঁচকে ফেলল অহনা। 10 মিনিট পর জ্ঞান ফেরার কথা থাকলেও তার জ্ঞান ফিরে আধ ঘন্টা পর। ডান হাতের তালুতে হওয়া তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে যন্ত্রণায় ছটফট করতে লাগলো সে। তার যন্ত্রণা কিছুটা কমে এলো আহান মেডিসিন খাইয়ে দেওয়ায়। নির্জীবের ন্যায় বিছানায় দুহাত ছড়িয়ে শুয়ে পড়ল সে। কিছুক্ষণ ভ্রু কুঁচকে অহনাকে পর্যবেক্ষণ করলো আহান। সে জানে অহনা সুইসাইডের চেষ্টা করেনি। নিজেই নিজের হাতে এমন জখম করে ফেলার, এত অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার কারণ অজানা নয় আহানের। শুধু আহানের কেন, নুসাইবা তুবা কারোই অজানা নয়। তাদের যে ভালো কেউ জানে না এই বিষয়ে, এমনকি আখতাব চৌধুরী ও আতিয়া বেগমও না। এমন নয় যে আজ প্রথমবার এমন আচরণ করেছে অহনা, এর আগেও বহুবার এমন আচরণ করেছে সে। আজকে করা এই আচরণ তো কিছুই নয়, এর চেয়েও ভয়াবহ আচরণ করেছে এর আগে সে। তপ্ত শ্বাস ফেললো আহান। সব জানা সত্ত্বেও অহনাকে সে প্রশ্ন করলো। সুসাইড করার চেষ্টা করেছিলি? চমকে আহানের দিকে তাকালো অহনা। বিস্মিত স্বরে বলল, তুমি ভাবলে কি করে ভাইয়া? দুই ভাই বোনের কথোপকথন দীর্ঘ হতে দিল না নুসাইবা। সে বলল, ওহো উঠ, তৈরি হতে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। একটু পর চাচি চলে আসবেন। এসে যদি তোকে এই অবস্থায় দেখেন তাহলে অনেক চিন্তায় পড়ে যাবেন। আর চাচু তোর বিয়ের খুশিতে যতটুকু অসুস্থ থেকে সুস্থ হয়েছেন, তোকে যদি এই অবস্থায় দেখেন ততটুকু সুস্থতা তো থাকবেনই না, উল্টে আরও অসুস্থ হয়ে পড়বেন। নুসাইবার কথায় শোয়া থেকে উঠে বসতে চাইলো অহনা, কিন্তু হাতের ব্যথার কারণে পারল না। তাকে উঠে বসতে সাহায্য করলো আহান। শোয়া থেকে অহনাকে উঠিয়ে বসায় আহান। অতপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আকস্মিক অহনাকে ডেকে উঠল সে। বই না। মাথা তুলে আহানের দিকে তাকায় অহনা। আহানও তাকায়। তাকিয়ে দেখলো তার অহু বন্যুকে। মৃদু হেসে আহান বলে, ওহু, আমি জানি এই বিয়েতে তুই মন থেকে রাজি না। আমি জানি তোর কষ্ট হচ্ছে, আর কষ্ট হওয়ারই কথা। একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করাটা যন্ত্রণার, তীব্র যন্ত্রণার। আর যদি সে অন্য মানুষটা হয় ভালোবাসার মানুষেরই ভাই, তবে আরও বেশি যন্ত্রণা, ভয়াবহ যন্ত্রণা। কিন্তু কিছু করার নেই ওহু, তোকে এই যন্ত্রণা সহ্য করতেই হবে। যেভাবে হোক, যে কারণেই হোক, তুই এই বিয়েতে করতে রাজি হয়েছিস। রাত পোহালেই কাল তোর বিয়ে। নিজেকে প্রস্তুত কর, মনকে শক্ত কর, জানপ্রাণ লাগিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা কর। ভুলেও কেউ যাতে তোর মনের খবর তোর চেহারা দেখে বুঝতে না পারে ওহু। সাফওয়ানকে দেখিসনি সেদিন? সাফওয়ানের নাম শুনে বুকের ভেতর ধক করে উঠল অহনার। আহান আবারও বলে, সাফওয়ানের মন মস্তিষ্ক দুর্বল, সর্বক্ষেত্রে দুর্বল নাকি জানি না, কিন্তু তোর ক্ষেত্রে দুর্বল, প্রচণ্ড দুর্বল। দেখিসনি সেদিন তোকে দেখেই হাত পা কাঁপতে শুরু করেছিল ওর। সকালে ওর আচরণ দেখেই বুঝতে পেরেছিলাম ওর বিধ্বস্ত অবস্থা। কেউ যাতে কোনোদিনও তোকে দেখে এমন কিছু না বুঝতে পারে ওহু। মনে রাখিস, এক তীক্ষ্ণ বুদ্ধিমত্তার, শক্ত ব্যক্তিত্বের অধিকারীর
সাথে নিজের জীবন জড়াতে চাচ্ছিস তুই। ভুলেও যদি কখনো কিছু বুঝতে পারে সে, তবে সর্বনাশ হয়ে যাবে। হলুদের ফাংশন শেষ হয়। পুরো হলুদের ফাংশনের কোথাও সাফওয়ানকে খুঁজে পায়নি ইতিশান। এদিকে সাফওয়ানের জন্য যেমন চিন্তা হতে লাগলো, অন্যদিকে ঠিক তেমনই সন্দেহ হতে লাগলো আরিয়ানের উপর। অস্বাভাবিক আচরণ করছে আরিয়ান। পুরো হলুদের ফাংশনে ইতিশান থেকে দূরে দূরে থেকেছে সে। ইতিশান একদম নিশ্চিত আরিয়ান কিছু লুকোচ্ছে তার থেকে। দুই ভাইকে নিয়ে চিন্তায় পড়ে গেল ইতিশান। আকস্মিক সশব্দে বেজে উঠে ইতিশানের মুঠোফোন। পায়জামার পকেট থেকে ফোন বের করে ফোনের স্ক্রিনের দিকে তাকায় সে। সৈয়দ ফোন করেছে। চটজলদি ফোনটা রিসিভ করে ইতিশান। ফোন রিসিভ করে কানে ধরতেই শুনতে পেল কিছু বিস্ময়কর বাক্য। উত্তেজনায় হাত পা কিঞ্চিত কেঁপে উঠল তার। শ্বাস প্রশ্বাস ভারী হলো। হৃদস্পন্দনও বেড়ে গেল কয়েক হাজার গুণ। ফোন কেটে দেয় ইতিশান। কিছুক্ষণের জন্য নিজের অবস্থান পরিচয় সব ভুলে বসে সে। তার মস্তিষ্ক বারবার একটা শব্দই প্রতিধ্বনি হতে লাগলো, দায়িত্ব। সে ভুলে গেল রাত পোহালে কালই তার বিয়ে। কিছুক্ষণ আগে তার হলুদ সম্পূর্ণ হয়েছে। সে ভুলে গেল তার পরনের শুভ্র রঙা পাঞ্জাবির হলুদের দাগ স্পষ্ট। সে ভুলে গেল তার কথা, যার সাথে রাত পোহালেই বিয়ে তার। সে ভুলে গেল তার হবু বউয়ের ভ্রমর কালো চোখের দৃষ্টি। কিছু মুহূর্তের জন্য হলেও যে দৃষ্টির প্রেমে পড়েছিল সে ভুলে গেল সেই দৃষ্টি। যে অবস্থায় ছিল সে অবস্থায় ছুটল মির্জাস ম্যানশনের সদর দরজার দিকে। শাড়ি পরে নাজেহাল অবস্থা অসানাতের। আজ প্রথমবার শাড়ি পরেছে সে। শখের বসে শাড়ি পরে এখন ঠিকমতো হাঁটতেও পারছে না বেচারি। দুহাত দিয়ে শাড়ি উঁচু করে ধরে তার আর আয়সার থাকার জন্য নির্দিষ্ট দেওয়া রুমটার দিকে এগোচ্ছিল সে। ছাদে সিঁড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে শুনতে পায় গিটারের সুর, কারো সুমধুর গলার স্বর। এই সুর অসানাতের পরিচিত, ভীষণ পরিচিত। যাকে পুরো হলুদের ফাংশনে খুঁজে গেছে অসানাত, সে কি তবে ছাদে? পরনে শাড়ি থাকায় দ্রুত গতিতে ছুটতে না পারলেও ধীর গতিতে ছুটল সে ছাদের দিকে। ছাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে গেল অসানাত। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সাফওয়ানকে। এক পা ভাঁজ করে আরেক পা ছড়িয়ে দিয়ে কোলে গিটার নিয়ে ছাদের মেঝেতে বসে রয়েছে সাফওয়ান। কিছুক্ষণ পর পর গিটারে সুর তুলছে সে। তার দৃষ্টি আকাশের দিকে স্থির, আর অসানাতের দৃষ্টি তার দিকে স্থির। সাফওয়ানকে ডাকতে উদ্যত হয়েও ডাকলো না অসানাত, কারণ ততক্ষণে গান ধরেছে সাফওয়ান। তার সুমধুর গলায় সব সময়ের মতো মুগ্ধতার আভাস না পেয়ে আজ বেদনার আভাস পাচ্ছে অসানাত। ক্ষিপ্ত গতিতে সাফওয়ানের হাত চলছে গিটারে। কণ্ঠে মরণ যন্ত্রণা, বীভৎস বেদনা মিশিয়ে গেয়ে চলেছে সে। শ্রাবণ ধারায় এত চেনা কি খুঁজে পাও, যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণ। আমার সরলরেখা চিন্তাধারায় আড়াআড়ি করে দাগ কাটো কেন? নাকি কাঁদি আমায় সেই চোখের জলে ভেজো? তৃষ্ণার্থ হৃদয় শুধু আমি মরীচিকার মতো। তবে তাই যদি হয়, করি না কব হয়, জানি আধার রাতে ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যার নিরন্তন পাহারা দেয় এক কাটার বাগান পাহাড় চূড়ায়। বে আকাশ তো ছুতে দেখিনি স্রোতস্বিনীর হাওয়ায়। পাড়ি দাও সমুদ্র, আছড়ে পড়ে সেই ঢেউ আমার বুকের দূরত্ব বেঁকে। নাকি কাঁদি আমাকে সেই চোখের জলে ভেজো? তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরীচিকার মতো। তবে তাই যদি হয়, করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যার নিরন্তন পাহারা দেয় এক কাটার বাগান। অনবরত ক্ষিপ্ত গতিতে গিটারে হাত চালিয়ে যাচ্ছে সাফওয়ান। তার গলার স্বরে ও গিটারের সুরে অসহনীয় যন্ত্রণার বহিঃপ্রকাশ। অবাক হলো অসানাত। আকস্মিক গিটারে তার লেগে হাত কেটে গেল সাফওয়ানের। ক্ষীণস্বরে আর্তনাদ করে চোখ মুখ কুঁচকে ফেলল সাফওয়ান। আঘাত সাফওয়ান পেলেও কিন্তু যন্ত্রণায় বোধহয় অসানাতেরই হলো। চিৎকার করে সাফওয়ানকে ডেকে উঠল সে। ছুটে গেল সাফওয়ানের দিকে। ছুটে গিয়ে সাফওয়ানের পাশে হাঁটু গেড়ে বসে নিজের দুহাত দিয়ে আঁকড়ে ধরল সাফওয়ানের কেটে যাওয়া ডান হাত। এই সময় অসানাতকে এখানে দেখে অবাক হলো সাফওয়ান। বিস্মিত স্বরে সাফওয়ান প্রশ্ন করে, তুমি এখানে? সাফওয়ানের প্রশ্নের কোনো প্রত্যুত্তর করল না অসানাত। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মনোযোগ দিয়ে সে পর্যবেক্ষণ করছে সাফওয়ানের ডান হাতটা। বৃদ্ধা তর্জনীয় মধ্যমা আঙ্গুল কেটে গেছে সাফওয়ানের। রক্তপাত হচ্ছে ভীষণ। বিচলিত কণ্ঠে ওয়াসানাত বলল। ওয়াসানাতের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সাফওয়ান বলে, এত হাইপার হওয়ার মতো কিছু হয়নি। কিছু মিহিসরে মাথা নিচু করে ওয়াসানাত বলল। ছাদের রেলিংয়ের পাশ ঘেঁষে বসেছিল সাফওয়ান। এইবার একটু পিছিয়ে রেলিংয়ে গা হেলিয়ে দিয়ে বসলো সে। তার থেকে খানিক দূরত্ব বজায় রেখে বসে আছে অসানাত। উসখুস করছে সে, কি বলবে কিছুই তো বুঝে উঠতে পারছে না অসানাত।
বারবার তাকাচ্ছে সে সাফওয়ানের কেটে যাওয়া হাতের দিকে। চোখ বন্ধ করে বসেছিল সাফওয়ান। আকস্মিক চোখ খুলে ওয়াসেনাতের দিকে তাকায় সে। ওয়াসেনাত আগে থেকেই তাকিয়েছিল তার দিকে। তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। সাফওয়ানের হালকা লাল বর্ণ ধারণ করে থাকা চোখের দৃষ্টির সাথে নিজের চোখের দৃষ্টির মিলন ঘটতেই বুকটা ধক করে উঠল ওয়াসেনাতের। তড়িৎ চোখ ফিরিয়ে নিল সে। সাফওয়ান প্রশ্ন করল, বলবে? কিচ্ছু বলার তো ছিলই, পরে বলি ওইটা, আগে তোমার হাত। আকস্মিক সাফওয়ানের প্রশ্নে চমকে ওঠে ওয়াসেনাত। আর চোখে একবার তাকায় সে সাফওয়ানের দিকে। বুক ধুকপুক করছে তার। শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে সাফওয়ানের দিকে ঘুরে বসে সে বলে, বললাম না তো, হাতে তেমন কিছু হয়নি। তোমার কি বলার আছে বলো। সাফওয়ানের আচরণে অবাক হলো ওয়াসেনাত। সাফওয়ান বরাবরই সেলফ অবসেসড মানুষ। নিজের প্রশংসা করতে, নিজেকে গুছিয়ে পরিপাটি করে রাখতে সে পছন্দ করে। সবসময় পরিচ্ছন্ন পরিষ্কার থাকে সাফওয়ান। তার হাত কেটে যাওয়া নিয়ে এতক্ষণে ওয়াসেনাতের চেয়ে বেশি তারই ব্যস্ত হয়ে পড়ার কথা। এতক্ষণে নিজেই নিজের হাত ক্লিন করে ব্যান্ডেজ করে পরিপাটি হয়ে যাওয়ার কথা সাফওয়ানের। অথচ সে কিনা নির্বিকার ভঙ্গিতে হাত সরিয়ে বসে আছে। ওয়াসেনাতকে চুপচাপ বসে থাকতে দেখে ভ্রুকুচকে ফেলে সাফওয়ান। ভ্রুকুচকেই সাফওয়ান বলে, কি হলো, কিছু বলছো না কেন? আমতা আমতা করে ওয়াসেনাত বলল, হলুদের ফাংশনই আসনি কেন তুমি? ছাদেই ছিলে, সবাই কত খুঁজলো তোমায়, কত ফোন দিল, কারো ফোন ধরনি কেন? জানো খালামণি কত চিন্তায় পড়ে গিয়েছিলেন তোমাকে নিয়ে। ইহতিশান ভাই তো রেগেই গিয়েছিল তোমার ওপর। তপ্ত শ্বাস ফেললো সাফওয়ান। ওয়াসেনাতকে নিয়ে এই একটাই সমস্যা, এই মেয়ে যখন চুপ থাকে তখন তার উপর বোম ফাটিয়েও তাকে দিয়ে কথা বলানো যায় না। আর একবার যখন তাকে দিয়ে জোর করে কথা বলানো শুরু করা হয় তখন একসাথে হাজার প্রশ্ন করে। বা হাতে গিটার তুলে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় সাফওয়ান। সাফওয়ানের সাথে সাথে বসা থেকে উঠে ধরফরিয়ে উঠে যায় ওয়াসেনাত। কিন্তু উঠে দাঁড়িয়ে এক কদম সামনে এগোতে গিয়ে বিপত্তি বাঁধিয়ে ফেলে সে। শাড়িতে পা বাজিয়ে ধপাস করে ছাদের মেঝেতে কাত হয়ে পড়ে গেল ওয়াসেনাত। ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দে পেছন ফিরে তাকিয়ে অবাক হয় সাফওয়ান। দ্রুতই ওয়াসেনাতের কাছে গিয়ে তাকে টেনে তুলল সাফওয়ান। তাকে টেনে তুলে সাফওয়ান বলে, পড়ে গেলে কিভাবে? বেশি আঘাত না পেলেও বেশ ভালোই ব্যথা পেয়েছে ওয়াসেনাত। ঠোঁট উল্টে মুখটা কাদো কাদো করে রেখেছে সে। শাড়িতে পা পেঁচিয়ে পড়ে গিয়েছি। চোখে পানি টলমল করছে। কাদো কাদো স্বরে এসে বলল, আশ্চর্য, শাড়ি সামলাতে না পারলে পরো কেন? সামলাতে না পারলে কি দরকার শাড়ি পরার? বিরক্ত হলো সাফওয়ান। চোখ মুখ কুচকে সে বলে, ব্যথায় টনটন করছে ওয়াসেনাতের পা ও কোমরের দিকে বেশি ব্যথা পেয়েছে সে। চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে তার। ওয়াসেনাতের অবস্থা দেখে মায়া হলো সাফওয়ানের। ওয়াসেনাতের ডান পাশে তার ডান হাতের বাহু চেপে ধরে দাঁড়িয়েছিল সে। এবার হাত বাড়িয়ে ওয়াসেনাতের বাঁ কাঁধ চেপে ধরে তাকে আগলে নিল সাফওয়ান। চমকে উঠল ওয়াসেনাত। ভারসাম্য হারিয়ে আবার পড়ে যেতে নিলে তাকে নিজের সাথে চেপে ধরে সাফওয়ান। চোখ বড় বড় করে সাফওয়ানের দিকে তাকালো ওয়াসেনাত। ওয়াসেনের দিকে না তাকিয়ে সাফওয়ান বলে, চলো রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। বাধ্য ব্যথা পেয়েছো তো একা একা যেতে পারবে না। ওয়াসেনাতের ডান হাত নিজের হাতের মুঠোয় বন্দি করে বাম হাত দ্বারা ওয়াসেনাতের বাঁ বাহু চেপে ধরে রেখেছে সাফওয়ান। ধীর পায়ে ওয়াসেনাতকে নিয়ে সে অগ্রসর ওয়াসেনাতের থাকার জন্য নির্দিষ্ট করে দেওয়া রুমের দিকে। ওয়াসেনাতকে যত্ন সহকারে আগলে ধরে তাকে তার রুম পর্যন্ত পৌঁছে দিয়ে গেল সাফওয়ান। যাওয়ার আগে যে যে জায়গায় ব্যথা পেয়েছে সে জায়গায় ওষুধ লাগিয়ে নিতে বলে গেল ওয়াসেনাতকে। বিছানার উপরে বসে চোখ ঘুরিয়ে পুরো রুমকে পর্যবেক্ষণ করলো ওয়াসেনাত। রুমে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। মনে মনে বলল, ভাগ্যিস রাইসা আপু রুমে নেই। অমাবস্যার রাত, নিস্তব্ধ চারপাশ, পিনপতন নীরবতা বিরাজ করছে চারপাশে। আজ রাতের নীরবতাই যেন একটু বেশি গভীর। শীতল হাওয়া বইছে, গা কাটা দিয়ে ওঠার মতো পরিবেশ। আশেপাশে কেউ নেই। একা একা জঙ্গলের মধ্যে দ্রুতগতিতে ছুটে চলেছে এই দিশা। তার পরনে হলুদের দাগ লেগে থাকা সেই সাদা পাঞ্জাবি। জঙ্গলের মধ্যে ছুটে চলেছে ইতিশান। আকস্মিক থেমে দাঁড়িয়ে গেল সে। চারপাশে ঘন ঘন গাছপালায় ঘেরা। কোনো দিকে রেখে কোন দিকে যাবে দিশা পাচ্ছে না সে। আকস্মিক নারী কণ্ঠে চিৎকার শুনতে পায়। চিৎকার স্মরণে অনুসরণ করে সেদিকে দৌড় লাগায় ইতিশান। কিছু দূর যেতেই দেখতে পেল লাল রঙের জামদানি শাড়ি পরিহিতা নারী দৌড়ে আসছে তার দিকে।
থমকে দাঁড়িয়ে গেল ইতিশান। আগন্তুক নারীটি দৌড়ে এসে পা জড়িয়ে ধরলো তার। লাল জামদানি শাড়ি পরিহিতা বধূবেশে সজ্জিত নারীটি তার পা আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল। ধরফরিয়ে ঘুম থেকে উঠে গেল ইতিশান। ঘেমে একাকার হয়ে গেছে সে। বুক হাঁপড়ের ন্যায় উঠানামা করছে তার। নিজেকে সামলে নিয়ে 5 মিনিট সময় লাগলো তার। নিজেকে নিজের রুমে নিজের বিছানার উপর আবিষ্কার করে চমকে উঠল সে। দুহাত দিয়ে নিজের চুল খামচে ধরে চিৎকার করে উঠল সে। মনে করার চেষ্টা করলো কি হয়েছিল কাল রাতে। কাল রাতে সৈয়দের কল পাওয়ার পর সৈয়দের বলা ঠিকানায় পৌঁছানোর উদ্দেশ্যে মির্জা ম্যানশনের সদর দরজার দিকে ছুট লাগিয়েছিল সে। কিন্তু মির্জা ম্যানশনের বাইরে এক পাও রাখতে পারেনি সে। তার আগে তার সামনে এসে দাঁড়িয়েছিল তার মা আলেয়া বেগম। তাকে মির্জাস ম্যানশনের বাইরে এক পাও রাখতে দেননি আলেয়া বেগম। জোর করে আটকে রেখেছিলেন তিনি ইতিশানকে। কোনোভাবে আলেয়া বেগমকে কোনো বুঝ দিয়ে বাড়ির বাইরে যেতে পারেনি ইতিশান। তাকে জোর করে ধরে তার রুমে দিয়ে নিয়ে এসেছিলেন আলেয়া বেগম। অতঃপর জোর করে ইতিশানকে 1 গ্লাস লেবুর শরবত পান করিয়েছিলেন তিনি। তারপর কি হলো আর কিছুই মনে পড়ছে না ইতিশানের। নিজেকে পাগল পাগল লাগছে তার। মাথা চেপে ধরে বিছানায় বসে রইল ইতিশান। কি বিভৎস স্বপ্নটাই না দেখলো সে। স্বপ্ন না তো, এটাই তো স্বপ্ন ছিল না, এটা তো সম্পূর্ণ সত্য ছিল, বাস্তব ছিল। ধ্বংসাত্মক বাস্তবতা। প্রায় 8 মাস আগে তার জীবনে ঘটে যাওয়া সেই বাস্তব ঘটনা, যা আজও তাড়া করে বেড়ায় তাকে, শান্তি দেয় না একটা মুহূর্তের জন্যও না। আর দিবেই বা কেন? সে তো নিজের দায়িত্ব কর্তব্য কিছুই পালন করতে পারছে না। প্রতারণা করেছে সে। হ্যাঁ, প্রতারণাই তো, এটা তো প্রতারণাই। ধোঁকা দিয়ে যাচ্ছে সে একজন নয় দুইজন নারীকে। কিন্তু সে এসব নিজ ইচ্ছাতে করছে না। সে তো তার দায়িত্ব থেকে পিছপা হতে চায়নি। তাকে জোর করে করানো হচ্ছে। মায়ের কসমের বেড়া জালে আটকে গিয়ে বাধ্য হয়ে বিয়ে করতে হচ্ছে তাকে। যে ইতিশান মির্জা নিজে অন্যায় সহ্য করতে পারে না, সেই ইতিশান মির্জা আজ নিজেই অন্যায় করবে। তাও আবার সে অন্যায় নয়, ভয়ানক অন্যায়। অহনা ও ইতিশানের বিয়ে আজ। শহরের সবচেয়ে বড় আলিশান কমিউনিটি সেন্টারটিকে বুক করা হয়েছে তাদের বিয়ে উপলক্ষে। করা হবে নাই বা কেন? সুনামধন্য বিজনেসম্যানের কন্যার সাথে এমপির ছেলে এমপি ইহতিশান মির্জার বিয়ে বলে কথা। হলুদের ফাংশনে উপস্থিত না থাকলেও বিয়েতে উপস্থিত রয়েছে সাফওয়ান। সকলের সন্দেহের নজরে পড়ার ভয়ে বাধ্য হয়ে উপস্থিত রয়েছে সে। কিন্তু সকলের সাথে আসেনি সে, সবার শেষে এসেছে। সবার সাথে না আসার একটাই কারণ, গেট ধরার সময় যে হইহুল্লোড় হইচই করা হয় সেসবের সম্মুখীন হতে চায়নি সে। কমিউনিটি সেন্টারের বাইরে দাঁড়িয়ে রয়েছে সাফওয়ান। সে ফোন করেছে আরিয়ানকে। আরিয়ান আসছে তাকে নিতে। কিছু সময় অতিবাহিত হতেই কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে এলো আরিয়ান। সাফওয়ানের দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে আরিয়ান বলল, তুমি এসেছো তাহলে? আমি তো ভেবেছিলাম কালকের মধ্যে আজকের অদৃশ্য হয়ে যাবে তুমি। কোনো প্রতিউত্তর করলো না সাফওয়ান। নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল আরিয়ানের দিকে। সাফওয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গলা শুকিয়ে গেল আরিয়ানের। ইতিশানের যে মেয়ের সাথে বিয়ে ঠেকিয়েছে সেই মেয়েটাকেই সাফওয়ান পছন্দ করে। এই বিষয়টা যে সেদিন সাফওয়ানের ফোনের ওয়েলপেপারে অহনার ছবি দেখে বুঝতে পেরেছিল আরিয়ান, তা বুঝে গেছে সাফওয়ানও। আরিয়ান সব জেনে গিয়েও তাকে কিছু জানায়নি। এর জন্য আরিয়ানের সাথে রাগ বা অভিমান কোনোটাই করেনি সাফওয়ান। তার এখন এসব সয়ে গেছে। আর রাগ অভিমান করেই বা লাভ কি? যা হওয়ার তা তো হয়েই গেছে। আটকানোর না আছে কোনো সুযোগ, আর না আছে কোনো উপায়। প্রসঙ্গ বদলাতে আরিয়ান বলল, চলো ভিতরে যাই। কমিউনিটি সেন্টারের ভেতর প্রবেশ করে সাফওয়ান ও আরিয়ান। সাফওয়ান আগেও, আরিয়ান তার পিছু পিছু এসেছে। বরবেশে স্টেজে বসে আছে ইতিশান। তার পরনে গোল্ডেন কালার কাজ করা অফ হোয়াইট কালার শেরওয়ানি এবং মাথায় একদম হালকা গোলাপি রঙের পাগড়ি। আশেপাশে কোনো দিকে না তাকি একদম সোজা হেঁটে ইতিশানের পাশে বসে সাফওয়ান। এতক্ষণ যাবৎ সবকিছু চরম বিরক্তি হচ্ছিল ইতিশান। সাফওয়ানকে দেখে বিরক্তি দূর হয়ে বিস্ময়ে ভর করে তার চোখে মুখে। চমকে সাফওয়ানের দিকে তাকায় সে। বেশ আয়েশ করে ইতিশানের পাশে বসেছে সাফওয়ান। ঘাড় ঘুরিয়ে ইতিশানের দিকে তাকিয়ে অমায়িক হেসে বলে, আই অ্যাম ব্যাক, সাফওয়ান ইজ ব্যাক। চোখ মুখ কুচকে ফেললো ইতিশান। চোখ মুখ কুচকে গলার স্বর নিচু করে সে বলে, কাল থেকে কোথায় ছিলি তুই? আর আজ আমাদের সাথে আসলি না কেন? সাফওয়ান বলল, দেরি করার ইচ্ছা ছিল, কারণ হিরোর এন্ট্রি সবসময় লেট করেই হয়। ইতিশান বলল। আমি রেগে আছি তোর উপর। হাসলো সাফওয়ান। হাসাহাসি মুখ রেখেই সে বলে, শুধু তুমি না, আশেপাশে তাকিয়ে দেখো, আমাদের ফ্যামিলির সবাই রেগে আছে আমার ওপর। রেগে থাকারই কথা। বাই দ্য ওয়ে, কাল থেকে কোথায় ছিলি? এই বিষয় নিয়ে তোর সাথে পরে কথা বলছি। আগে বল, এভাবে কালো চশমা পরে আসছিস কেন? সাফওয়ানের পিওর ব্ল্যাক কালারের সানগ্লাসের দিকে তাকিয়ে বলল ইতিশান। সাফওয়ান বলল,
বোঝো না কেন স্টাইল মারছি? জ্বরের কারণে চোখ মুখের অবস্থা বেহাল হয়ে গিয়েছে। স্পেশালি চোখের অবস্থা। আমার চোখ থেকে এই মুহূর্তে যে কেউ ভয় পেয়ে যেতে পারে। তুমি বলো, আমার একমাত্র বড় ভাইয়ের বিয়ে কোথায় সুন্দর মতো সেজেগুজে পরিপাটি হয়ে মেয়ে পটাবো? মেয়ে আমাকে দেখলে প্রেমে ফেঁসে একদম ফিদা হয়ে যাবে। তা না হয়ে যদি আমার চোখ দেখে ভয় পালিয়ে যায় তাহলে কেমনে হয় বলো তো? যাতে আমার চোখ দেখে ভয় পালিয়ে না যায়, তাই তো একদম পিওর ব্ল্যাক কালার সানগ্লাস পরে আছি। কাজিনরা সবাই স্টেজেই ছিল। সাফওয়ানের কথা শুনে সশব্দে হেসে ওঠে সবাই। ইতিশান বলল, তুই কি পাগল হয়ে গেছিস? গা ছাড়া ভাব নিয়ে সাফওয়ান বলে, না তো। তাহলে এইভাবে হাসছিস কেন? ইতিশানের কথা শুনে আরেক দফা হাসে সাফওয়ান। হেসে বলল, হাসবো না তো কি, কাঁদবো নাকি? আমার বিগ ব্রাদারের বিয়ে আছে, আজ হাসবো। আজ আমি শুধুই হাসবো। বিয়ে পড়ানোর কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসতেই ইতিশানের পাশ থেকে চুপিসারে সরে গেল সাফওয়ান। বিয়ের ব্যস্ততায় কেউ তেমন খেয়াল করলো না তার অনুপস্থিতি। চুপিসারে নির্বিকার ভঙ্গিতে সকলের থেকে দূরে দাঁড়িয়ে রইল সে। এমন জায়গায় দাঁড়ালো যাতে তাকে কেউ সহজে দেখতে না পারলেও সে যাতে সবাইকে খুব সহজে দেখতে পারে। বিয়ে পড়ানোর জন্য কোণে অর্থাৎ অহনাকে নিয়ে আসা হলো। হালকা গোলাপি রঙের লেহেঙ্গা, স্বর্ণের অলংকার পরিহিতা, ব্রাইডাল মেকআপ করা অহনাকে দূর থেকে এক পলক দেখে বুকের বাপাশে অসহনীয় যন্ত্রণা শুরু হলো সাফওয়ানের। অহনাকে এনে বসানো হয় ইতিশানের সামনে। অহনা ও ইতিশানের মাঝে ফুলের সামিয়ানা টানানো। অহনা কিংবা ইতিশান দুজনের একজনও একবারের জন্য একে অপরের দিকে তাকালো না। বিয়ে পড়ানো শুরু হলো। কাজী সাহেব প্রথমে অহনাকে উদ্দেশ্য করে বললেন, জনাব ইশতিয়াক মির্জা সাহেবের একমাত্র পুত্র ইন্তিশার মির্জা আপনাকে 10,11,111 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে ইচ্ছুক। আপনি কি রাজি? তাহলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। কেঁপে উঠল অহনার সর্বাঙ্গ। তিত্তির করে কাঁপছে তার হাত পা, দেহ অসাড় হয়ে আসছে তার। অহনার ডান হাত চেপে ধরলেন আতিয়া বেগম। আস্তে করে অহনাকে তিনি বললেন, কবুল বলো মা, দেরি করো না, তোমার সম্মতিতেই সবাই অপেক্ষা করছে সবাই। অহনার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। কোনো মতে কাপা কণ্ঠে উচ্চারণ করলো সে, আলহামদুলিল্লাহ, কবুল। ধক করে উঠল সাফওয়ানের হৃৎপিণ্ড। ধীরে ধীরে তার বুকের বা পাশে হওয়া অসহনীয় যন্ত্রণার মাত্রা বাড়তে লাগলো। তীব্র থেকে তীব্রতর হতে লাগলো সেই যন্ত্রণা। মাত্রাতিরিক্ত অসহনীয় হলে এলে বুক চেপে ধরে দেয়ালে গা হেলিয়ে দাঁড়িয়ে রইল সাফওয়ান। তবুও তার মুখ থেকে হাসি সরল না। সাফওয়ান হাসছে, হাসছে সে। সে আজকে এখানে এই সিদ্ধান্ত নিয়ে এসেছে, সে হাসবে আজ। আজ সারাদিন হাসবে সে। তার চোখের জলের জোয়ার চলে এলেও আজ মুখ থেকে হাসি সরাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সে। সকলের থেকে নিজের চোখের জল আড়াল করার জন্যই তো সে পিওর ব্ল্যাক কালার সানগ্লাস পরে এসেছে। কাজী সাহেব এবার ইহতিশানকে উদ্দেশ্য করে তার মতামত জানতে চাইলেন। কয়েক মুহূর্ত চুপ থেকে ইহতিশান বলল, আলহামদুলিল্লাহ, কবুল। ইহতিশান কবুল বলতেই সাফওয়ানের হাসি আরও বৃদ্ধি পেল। ইহতিশানের থেকে দৃষ্টি সরিয়ে এবার অহনার দিকে তাকায় সাফওয়ান। অসহনীয় যন্ত্রণা হতে থাকা বুকের বাঁ পাশটায় শক্ত করে চেপে ধরে অহনার দিকে তাকিয়ে থাকে। বিড়বিড় করে সে বলল, কংগ্রেচুলেশনস আমার হোয়াইট ব্লুবেরিয়া। আজকের পর থেকে এই নামে আর কোনোদিন সম্বোধন করব না তোমাকে আমি, আর না কখনো আমার বলবো, কারণ তুমি তো আমার না, কখনো ছিলে না আর না হবে। তুমি আজ থেকে এখানে থেকে সম্পূর্ণভাবে পবিত্র ভাবে অন্য কারো হয়ে গেছো। আর সে অন্য কেউটা আর কেউ নয়, আমারই ভাই। তোমাদের আগামী দিনগুলো সুখের হোক। আকস্মিক পেছন থেকে কেউ হাত টেনে ধরে সাফওয়ানের। চমকে উঠে পেছন ঘুরে তাকিয়ে রাফিকে দেখে স্বস্তির শ্বাস ফেলে সাফওয়ান বলল, কিরে, ভূতের মতো এইভাবে পেছন থেকে হাত কেন টেনে ধরেছিস? তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি আমি, একা একা এখানে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, সেই কথা থাক, এখন চলো। কথাগুলো বলে রাফি টেনে নিয়ে যেতে লাগলো সাফওয়ানকে। ভ্রুকুচকে সাফওয়ান বলল, কোথা নিয়ে যাচ্ছিস? ঘাড় ঘুরিয়ে সাফওয়ানের দিকে তাকায় রাফি। মুখশ্রীতে গম্ভীর ভাব ফুটিয়ে তুলে সে বলে, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, এখনই মির্জা ম্যানশনের উদ্দেশ্যে রওনা হতে হবে আমাদের। বিস্মিত কণ্ঠে সাফওয়ান প্রশ্ন করলো, কেন? দাঁত কেলিয়ে দুষ্টু হেসে রাফি বলল, এহতেশান ভাইয়ের বাসর সাজাতে হবে না? থমকে দাঁড়িয়ে গেল সাফওয়ান। শ্বাসরোধ হয়ে এলো তার। বোনের বিদায়ের সময় যত ঘনিয়ে আসতে লাগলো আহানের অস্থিরতা ততই বাড়তে লাগলো। তাকে তার অতি আদরের বোনকে ছাড়া থাকতে হবে আজ থেকে। তার জন্য
এই মুহূর্তে এর চেয়ে অধিক যন্ত্রণার আর কিছুই নেই, কিন্তু কিছু করার নেই, কারণ এটাই প্রকৃতির নিয়ম। মলিন মুখে দাঁড়িয়ে স্টেজে বসা অহনার দিকে তাকিয়ে আছে আহান। তায়েফ ও ফারুক এসে দাঁড়ালো তার পাশে। আহানের কাঁধে হাত রেখে তায়েব বলল, দোস্ত, মন খারাপ করিস না। আজ নয়তো কাল এক না একদিন তো বোনকে বিয়ে দিতেই হয়তো, তাই না? কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, বিয়ে হয়ে যাবে ভাবিনি। কিরে, এই মহিলা এভাবে তাকিয়ে আছে কেন? আকস্মিক ফারুকের এমন কথা শুনে তার দিকে তাকায় আহান ও তায়েফ। ফারুকের দৃষ্টি অনুসরণ করে ইরাবতী বেগমের দিকে তাকালো আহান। ভ্রুকুচকে ইরাবতী বেগমের দিকে তাকিয়ে আছে ফারুক। আহান বলল, কিরে, কি হয়েছে? এইভাবে ওনার দিকে তাকিয়ে আছিস কেন? আর ওই মহিলা কেমন কথা রে? উনি উনি এক তো অহনার দাদির শাশুড়ি, আবার বয়স্ক, সম্মান দিয়ে কথা বল। শেষের কথাটা কঠিন সুরে বলল আহান। থতমত খেয়ে গেল ফারুক। আমতা আমতা করে বলল, আরে দেখ না, উনি কিভাবে জানি অহনার দিকে তাকিয়ে আছে। কুচকে গেল আহানের। সে আবারও সামনে তাকালো ইরাবতীর দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে অহনার ডান হাতে করা ব্যান্ডেজের দিকে তাকিয়ে আছে ইরাবতী বেগম। বধূবেশে সজ্জিত অহনার সাজের সাথে ব্যান্ডেজ বড্ড বেমানান লাগছে তার চোখে। অহনার পাশে গিয়ে বসে আকস্মিক অহনাকে প্রশ্ন করে বসেন ইরাবতী বেগম। হাতে কি হয়েছে? হাত কাটলো কিভাবে তোমার? ইরাবতী বেগমের প্রশ্নে চমকে অহনার হাতের দিকে তাকালো ইতিশান। অহনার মেহেদি রাঙা ডান হাতটা সাদা ব্যান্ডেজে আবৃত দেখে ভ্রুকুচকে গেল ইতিশানের। হাতের দিক থেকে দৃষ্টি সরিয়ে অহনার মুখপানে তাকায় সে। অহনার মুখের দিকে তাকাতে হৃদস্পন্দন বেড়ে গেল ইতিশানের। থমকে তাকিয়ে রইল সে। ইরাবতী বেগম পুনরায় প্রশ্ন করেন, কি হলো, বলছো না কেন? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন স্বরে বলা ইরাবতী বেগমের প্রশ্নে ভয় পেয়ে গেল অহনা। কি থেকে কি বলবে বুঝে উঠতে পারল না সে। তাকে এই পরিস্থিতি থেকে রক্ষা করলো আহান। সে এগিয়ে এসে বলল, আসলে হলুদের দিন কাচের চুড়ি পরতে গিয়ে চুড়িতে হাত ভেঙে কেটে গিয়েছে ওর। আর চোখে একবার আহানের দিকে তাকালেন ইরাবতী বেগম। তিনি প্রশ্নও তার নাতবউকে করেছেন, উত্তরও তার নাতবই দিবে। নাতবউয়ের ভাই কেন দিবে? আহান প্রশ্নের উত্তর দেওয়ায় কিঞ্চিত বিরক্ত হলেন তিনি, কিন্তু এ বিষয়ে আর ঘাটালেন না। অনেক সময় গড়িয়ে গেছে। তিনি তাড়া দিলেন মির্জাস ম্যানশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। মা বাবা ভাই ছেড়ে চলে যেতে হবে ভাবতে বুকটা ফেটে কান্না এলো অহনার। ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না থামানোর বৃথা চেষ্টা করে সে। তবুও চোখ গড়িয়ে পড়তে লাগলো নোনা জলের ধারা। অহনাকে কাঁদতে দেখে প্রথমে বিচলিত হয়ে গেল ইহতিশান, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল সে। জন্মের পর থেকে যে বাড়িতে নিজের বাড়ি বলে পরিচয় দিয়ে এসেছে, আজকের পর থেকে সেই বাড়িতেই মেহমান হিসেবে আসতে হবে। কয়েকদিন থেকেই চলে যেতে হবে। বিয়ের পর মা বাবা পরিবার আপনজনদের ছেড়ে বরের সাথে শ্বশুর বাড়ি পাড়ি দেওয়ার সময় একজন মেয়ের কেমন অনুভূতি হয় সেটা একজন ছেলের পক্ষে বোঝা অসম্ভব। ইতিশানাও বুঝতে পারলো না অহনার অনুভূতি, আর বুঝবেই বা কি করে? সে তো জানেই না এই মুহূর্তের অনুভূতিটা, কিন্তু সে এতটুকু ঠিকই অনুভব করতে পারলো যে তার সদ্য বিবাহিতা স্ত্রী এই মুহূর্তে ভীষণ কষ্ট পাচ্ছে। শুধু তার সদ্য বিবাহিতা স্ত্রী নয়, তার শ্বশুরবাড়ির প্রত্যেকেরই কষ্ট হচ্ছে। এই ইতিশানের হৃদয় বলছে অহনাকে সান্ত্বনা দিতে, কিন্তু কি বলে সান্ত্বনা দিবে খুঁজে পেল না এই ইতিশান। এ মেয়েটা তার স্ত্রী, কিছুক্ষণ আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবুও এখনো অবধি সেই মেয়ের সাথে তার কোনো প্রকার আলাপ আলোচনা হয়নি। শব্দ করে শ্বাস ফেলল ইতিশান। সন্নিকটে বসে থাকায় ইতিশানের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পেল অহনা। বিয়ে পড়ানো শেষ হওয়ার কিছুক্ষণ পরে ইতিশানের পাশে বসানো হয়েছে তাকে। অনেকক্ষণ ধরে স্বামীর বাঁ পাশে বসে আছে সে, কিন্তু একবারও তার মুখখানা তাকিয়ে তার মুখ দর্শন করা হয়নি। হালকা ঘাড় ঘুরিয়ে চোখ তুলে ইতিশানের দিকে তাকালো অহনা। অহনাকে নিজের দিকে তাকাতে দেখে তার চোখের দিকে নিজের স্পষ্ট চোখের দৃষ্টি নিক্ষেপ করলো ইতিশান। চোখাচোখি হলো তাদের। প্রথমবার দৃষ্টির আদান প্রদান হলো সদ্য বিবাহিতা কপতির। অহনার ভ্রমর কালো চোখের দিকে তাকিয়ে হৃৎপিণ্ড দ্রুত থেকে দ্রুত গতিতে ছুটতে লাগলো ইতিশানের। অপরদিকে হৃদস্পন্দন থমকে শ্বাস আটকে গেল অহনার। নির্বিকার ভঙ্গিতে সে তাকিয়ে রইল ইতিশানের দিকে। বিদায়ের সময় মা বাবা ভাই বোন বান্ধবীকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো অহনা। মেয়ের কান্না দেখে নিজেদের সামলে রাখতে পারলেন না আখতাব চৌধুরী ও আতিয়া বেগম।
তাদের চোখ দিয়েও গড়িয়ে পড়লো নোনা পানি। বান্ধবীকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কাঁদলো তুবা। নুসাইবা স্নেহময় হাত বুলিয়ে দিল বোনের মাথায়, উপদেশ দিল ভালোভাবে থাকার। অহনা ও আহান বেশ কিছুক্ষণ একে অপরকে শক্ত করে জড়িয়ে দাঁড়িয়ে রইল। অনবরত কেঁদে যাচ্ছে অহনা। আহানের চোখেও টলমল করছে অশ্রুকণা। বহু কষ্টে নিজের কান্না আটকে রেখেছে সে। কান্না আটকে রাখার জন্য মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে তার। অহনাকে আগলে ধরে নিয়ে ইতিশানের সাথে গাড়িতে উঠিয়ে বসিয়ে দেয় আহান। বুক ফেটে যাচ্ছে তার, তবু কিছু করার নেই, বোনকে তো যেতেই হবে। নিজের একান্ত ব্যক্তিগত স্টাডি রুমে বসে আছে ইতিশান। রাতের খাওয়া দাওয়া শেষে এখানে এসে বসেছে সে। আশ্চর্যের বিষয় হচ্ছে তার মতো দ্বিধাহীন মানুষের দ্বিধা হচ্ছে। নিজের রুমে যেতে দ্বিধাবোধ করছে সে। আজ থেকে যে তার একান্ত ব্যক্তিগত রুমটা শুধু তার নয়, অন্য কারো রুম। তার রুমে তার যতটুকু অধিকার, আজ থেকে ঠিক ততটুকু অধিকার অহনারও। অহনা তার বিবাহিতা স্ত্রী, তার অর্ধাঙ্গিনী। কথাটা ভাবতেই শরীর জুড়ে শিহরণ বয়ে গেল ইহতিশানের। জিহ্বা দ্বারা শুকনো ঠোঁটগুলো ভিজিয়ে নিল সে। ইহতিশানের মন ও মস্তিষ্কের যুদ্ধে সর্বদা মস্তিষ্কের বিজয় ঘটে, কিন্তু আজ তার মন তার মস্তিষ্ককে বারংবার পরাজিত করে দিচ্ছে। ভাইয়া আসবো? ওয়াসানাতের ডাকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো ইহতিশান। ওয়াসানাতকে ভেতরে আসার অনুমতি দিতে গুটিসুটি পায়ে এগিয়ে এলো সে। ইহতিশান ইশারায় তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে আমতা আমতা করলো ওয়াসানাত। অতঃপর মনে সাহস জুগিয়ে সে বলেই ফেলে, ভাবি তোমার অপেক্ষা করছে ভাইয়া, রুমে যাবা না? ভাবি বলতে যে ওয়াসানাত অহনাকে বুঝিয়েছে তা বেশ বুঝতে বেগ পেতে হলো না ইতিশানের। হৃদয় চঞ্চলিত হলো তার। মৃদু হাসলো সে। কেন হাসলো তা সে নিজেও জানে না, তবে হাসলো। অহনা তার স্ত্রী তার অপেক্ষা করছে। হৃদয় জুড়ে শীতল হাওয়া বয়ে গেল ইতিশানে। বসা থেকে উঠে দাঁড়িয়ে ওয়াসানাতের সামনে গিয়ে সে প্রশ্ন করলো, বাকিগুলো কোথায়? চমকে উঠে ওয়াসানাত বলল, বাকিগুলো মানে? ওয়াসানাতকে পুরো কথা শেষ করতে দিল না ইতিশান। সে বলল, মিথ্যে বলতে পারিস না তুই, আর তাই চেষ্টাও করিস না। বাকিগুলো বলতে যে আমি সাফওয়ান, আরিয়ান ওদের বুঝিয়েছি তা নিশ্চয়ই বুঝতে পেরেছিস তুই। ভনিতা না করে বল, কোথায় লুকিয়ে আছে বান্দরের দল? আশেপাশে কোথাও আছে, তাই না? ফোঁস করে শ্বাস ফেললো ওয়াসানাত। ঠোঁট উল্টে একবার ইতিশানের দিকে, আরেকবার আর চোখে দরজার দিকে তাকালো সে। তাকে দরজার দিকে তাকাতে দেখে ইতিশান বুঝে গেল সকলে বাইরে আড়ি পেতে দাঁড়িয়ে আছে। ধীর পায়ে স্টাডি রুম থেকে বেরিয়ে আরিয়ানদের সামনে গিয়ে দাঁড়ায় ইতিশান। আকস্মিক ইতিশান এইভাবে সামনে এসে দাঁড়ানোতে চমকে গেল সবাই। ইতিশানের গম্ভীর মুখ দেখে ভয়ও পেল কিঞ্চিত। ভয়ে সবগুলো ভো দৌড় দিতে নিলে ইতিশান বলল, পলাচ্ছিস কোথায় তারা বলছি? থেমে গেল সকলে। আরিয়ানের দিকে তাকিয়ে ইতিশান বলল, কিরে সমস্যা কি তোদের? ইতিশানের কথার প্রতিউত্তরে বোকা হাসলো আরিয়ান। রাফি বলল, কি হবে ভাইয়া, কিছুই তো হয়নি। তবে এভাবে সবগুলো একসাথে এইখানে দাঁড়িয়ে আছিস কেন? ইতিশান জানে তাদের এভাবে দাঁড়িয়ে থাকার কারণ, তবু কি বলে দেখার জন্য জিজ্ঞেস করে। রাইসা বলল, অ্যাকচুয়ালি আমরা এভাবেই দাঁড়িয়ে আছি, কোনো কারণ নেই। ভ্রুকুচকে মৃদু ধমকে ইতিশান বলল, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি, সত্যি কথা বল। শুকনো ঢোক গিলল সকলে। কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল সবাই। সবাইকে চুপ করে থাকতে দেখে এবার আরিয়া মুখ খুলল। সে বলল, তারপর ইহতিশানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বলে দিলেই তো হয়, তাই না ভাই? ইহতিশান মাথা নেড়ে সম্মতি জানালে আরিয়া বলল, ভাইয়া জানো, আমরা অনেক সুন্দর করে তোমার রুম সাজিয়েছি। জানতাম না, এখন জানলাম। ঠোঁটের হাসি চড়া হলো আরিয়ার। খুশি মনেই সে বলে, আমাদের বকশিস দিবে না? কিঞ্চিত বাঁকা হাসলো ইহতিশান। নিজের পেছনে দাঁড়িয়ে থাকা ওয়াসানাতের দিকে একবার তাকিয়ে আবার আরিয়ার দিকে তাকিয়ে আরিয়াকে উদ্দেশ্য করে সে বলল, দিব, অবশ্যই দিব, দিব না কেন, কিন্তু 2 ভাগে দেব। 1 ভাগ তোদের আর 1 ভাগ সম্পূর্ণ একা ওয়াসেনাতের। চোখ মুখ কুচকে ফেললো আরিয়া। ওয়াসানাত অবাক হয়ে তাকিয়ে রইল ইহতিশানের দিকে। সকলে বিস্মিত সুরেই বলল, কিন্তু কেন? ইহতিশান বলল, কারণ তোরা সবাই সবসময় নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই ওয়াসেনাতকে বিপদের মুখে ঠেলে দিস। ওয়াসেনাতের সরলতার সুযোগ নিস তোরা। আমরা কখন ওকে বিপদের মুখে ঠেলে দিলাম? চরম বিরক্তি হলো আরিয়া। সে বলল, কখন মানে কি? কিছুক্ষণ আগেও তো তোরা এমনই করেছিস। তোরা কি পারতি না সবাই মিলে এসে আমাকে ডাকতে? অবশ্যই পারতি, কিন্তু তোরা কি করেছিস? তোরা ওয়াসেনাতকে একা পাঠিয়েছিস আমাকে ডাকতে। কারণ যদি বাই এনি চান্স আমি রেগে যাই, তাহলে যাতে ওয়াসেনাতের উপরেই রাগ ছাড়ি, আর তোরা চিপা গলি দিয়ে পালিয়ে যেতে পারিস। শীতল স্বরে ইহতিশান বলল। রাগ উঠে গেল আরিয়ার।
ওয়াসেনাতের প্রতি ইতিশানের স্পেশাল সহানুভূতি সহ্য হলো না তার। ওয়াসেনাতকে সে একদমই পছন্দ করে না, একদমই না মানে একদমই না। ওয়াসেনাতকে দেখলেই বিরক্ত লাগে আরিয়া, রাগ উঠে যায় তার। আর সে রাগের কারণ হচ্ছে ওয়াসেনাতের সৌন্দর্য। মেয়েটা যে তার থেকে অধিকতর সুন্দরী, তার চেয়ে ভালো স্টুডেন্ট, শুধু ভালোই নয় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট।